বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা, প্যারালাইসিস, আর্থ্রাইটিস, ডিসেবিলিটি স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমার ইউটিউব এবং ফেসবুকে আমি কিন্তু নিয়মিত আপনাদের প্রশ্ন উত্তর পর্ব দিয়ে যাচ্ছি। আজকে আমরা 35 যে প্রশ্ন আমরা আহ্বান করেছিলাম, আপনারা কমেন্ট দিয়েছেন, সেটার উত্তর দিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্ন করছেন ফারজানা রহমান। আপনি লিখেছেন নাম ফারজানা, বয়স 24, ওজন 44, সমস্যা সিজার হওয়ার 3 মাস পর থেকে পিঠে ব্যথা, এরপর ঘাড়, কোমর, পা প্রত্যেকটা জয়েন্টে ব্যথা, বর্তমানে হাতে ব্যথা, হাত অবশ হয়ে যায়, মোট কথা সম্পূর্ণ শরীর ব্যথা। এই যাবৎ অনেক ডাক্তার দেখিয়েছি, যতদিন ওষুধ খাই ভালো থাকি, ওষুধ বন্ধ দিলে ব্যথা শুরু হয়। এর থেকে মুক্তির কোনো উপায় আছে কি না দয়া করে জানাবেন। অবশ্যই মুক্তির উপায় আছে। অনেক মা বোনদের ধারণা যে সিজার পরবর্তী কোমর ব্যথা হয়, এটা একটা ভ্রান্ত ধারণা। আসলে কোমর ব্যথার অ্যানাদার মেকানিজম, অ্যানাদার কজ, সেটা হচ্ছে আপনার লাইফস্টাইল, আপনার জীবনের যে ডিকেডস অফ লাইফ, মানে আপনি এক সময় ছিলেন মেয়ে, তারপরে বিবাহিত, তারপরে প্রেগনেন্ট, তারপরে আপনি এখন মা। এই যে লাইফে আপনার সার্কেলগুলো গিয়েছে, এর জন্য আপনার ফিজিক্যালি বিভিন্ন ইনজুরি হয়েছে। এর মধ্যে পারিবারিক কাজ কর্ম, চলাফেরা, বিভিন্ন কারণে এই প্রবলেমগুলো দেখা দেয়। তখন কোমর ব্যথা হয়। আফটার সিজার, হয়তো ডেলিভারির পরে, ডেলিভারির সময় অনেকগুলো হরমোন, অ্যাট দ্য টাইম অফ প্রেগনেন্সিতে লটস অফ হরমোন রিলিজ হয়। মা অনেক সময় বুঝতে পারে না, আর অনেক সময় কষ্ট সহ্য করে নেয়। ডেলিভারির পরে সেটা হরমোনগুলো কমে যায় এবং তখন কিন্তু আর ওই সহ্য ক্ষমতাও থাকে না, চিকিৎসার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। তখন মনে করে যে সিজারের কারণে ওই কোমরে ইঞ্জেকশন দিয়েছে, এই জন্য ব্যথা হয়। এটা নিয়ে আমি প্রত্যেকটা টেলিভিশন, প্রাইভেট বলেন, বিভিন্ন টেলিভিশন, পত্রপত্রিকা আমি লিখেছি যে এটা সিজার থেকে হয় না। এটা হচ্ছে বিফোর আপনাদের যারা এখনও মা হন না, হওয়ার চিন্তা আছেন, বিফোর আপনার কনসেপ্ট করার পূর্বে আমাদের মতো বাত ব্যথার চিকিৎসককে দেখে আপনাকে ফিটনেস ডেভেলপ করতে হবে, আপনাকে আর্গোনমিক্স শিখে নিতে হবে, কাজ করবেন কিভাবে, বাচ্চাকে দুধ খাওয়াবেন কিভাবে, টেক কেয়ার কীভাবে করবেন, এগুলো আমাদের কাছ থেকে জেনে নিতে হবে। তাহলে আফটার ডেলিভারি এই প্রবলেমগুলো দেখা দিবে না। যারা গাইনোকোলজির ডাক্তার আছেন বা স্ত্রীরোগ বিশেষজ্ঞ বা যারা এই প্রেগনেন্সি নিয়ে ডিলস করেন, সেটা পুরুষ হোক মহিলা ডাক্তার, আপনারা অবশ্যই রুগীগুলোকে আমাদের কাছে বিফোর অ্যাট দ্য টাইম অফ প্রেগনেন্সি করার আগেই তাদেরকে আমাদের কাছে কাউন্সিলিংয়ের জন্য পাঠাবেন। আমরা তাদের ফিটনেস ডেভেলপ কী অবস্থা আছে দেখব, তাদেরকে বিভিন্ন এক্সারসাইজ দিব, নিয়মকানুন শিখিয়ে দিব, প্রয়োজনে বিভিন্ন অ্যাডভান্স রিহ্যাব চিকিৎসা দিব। ইনশাল্লাহ আপনার আফটার ডেলিভারি যে আপনাদের উপরে যে তাদের একটা ক্ষোভ, যে সিজারের পরে এটা হয়েছে, ডাক্তার ইনজেকশন দিছে, এই যে ক্ষোভটা কিন্তু অনেকাংশে চলে যাবে। সো এটা ইন্টারডিসিপ্লিনারি যে রেফারেল সিস্টেমটা ডেভেলপ করলে এই সমস্যাটা দেখা দিত না। আর আপনার পাশাপাশি অনেকগুলো ব্যথার কথা বলছেন, সেটা হতে পারে অনেক কারণ, লটস অফ কজ। এটা নিয়ে কিন্তু আমার ইউটিউব, ফেসবুকে প্রচুর ভিডিও দেওয়া আছে। তো আমার মনে কিছু ব্লাড টেস্ট করা দরকার, স্পেশালি আর্থ্রাইটিসের যে টেস্টগুলো, এগুলো করার পর আপনাকে সঠিক চিকিৎসা দেওয়া যাবে ইনশাল্লাহ। ইলমা জাইমা, এই আইডি থেকে আপনি লিখেছেন নাম বেলা, বয়স 19, পেশা কলেজ স্টুডেন্ট। সমস্যা আমার কোমরের ডান পাশে উঁচু, বাম পাশে নিচু, ইদানিং ডান পাশে ব্যথা করে, মাঝে মাঝে পিঠ আর ডান পা ব্যথা করে, এখন কি করব? উঁচু হওয়ার কোনো কারণ নেই, তারপরে যদি কোমরের এক পাশ উঁচু হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার আইদার হিপ জয়েন্টের সমস্যা অথবা মেরুদণ্ডের সমস্যা। একটা পাশ যদি উঁচু হয়ে যায় তাহলে এই দুইটা সমস্যা হতে পারে। তো এটা নিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। আপনি দ্রুত আমার মতো বাত ব্যথা যা রিহ্যাব পুনর্বাসন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান, দেরি না করে এটা ডায়াগনোসিস করতে হবে। করলে আপনার আশা করি ভালো চিকিৎসা পাওয়া যাবে। হাফিজুর রহমান, আপনি লিখেছেন স্যার আমার পিএলআইডি অপারেশনের পর 2 পায়ের ফুট ড্রপ হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এখন করণীয় কি জানাবেন? ফিজিওথেরাপি নিয়েছি, এখন ও একই অবশ, ভার লাগে, সঠিকভাবে হাঁটতে পারি না। এটা একটা প্রবলেম, এটা অনেকেরই পিএলআইডি আগে অনেক সময় কড়াইকুনা সিনড্রোম হতে পারে, লটস অফ কজ আছে। তারপরে অ্যাট দ্য টাইম অফ সার্জারি তো পরবর্তীতে প্রবলেমগুলো দেখা দিতে পারে। যাই হোক, আপনাকে এখন নতুন করে এমআরআই করে দেখতে হবে এবং ওই অনুযায়ী আপনাকে আদৌ আবার কোনো ইন্টারভেনশন বা সার্জারি প্রয়োজন আছে কিনা সেটা বলা যাবে, অথবা না থাকলে এখন করণীয় কী চিকিৎসা করলে ভালো হবে সেটা এমআরআই পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। যেখানে সেখানে থেরাপি এগুলা বন্ধ করে দেন, এগুলা নিয়ে লাভ নেই। খালেদা আক্তার, আপনি লিখেছেন আমার নাম খালেদা আক্তার, বয়স 37, সমস্যা বাম হাত ব্যথা, আঙ্গুল টন সূচ, ঘাড় থেকে ব্যথা। হ্যাঁ, এটা ঘাড়ের প্রবলেম। সার্ভাইকাল ডিস্ক প্রলাপ যদি হয়, আমার এমআরআই দেখবেন, প্রচুর রুগীর ভিডিও দেখবেন, আমার সাথে রুগীরা কথা বলে আমার ইউটিউব চ্যানেলে। আজকে শুধু আমি কথা বলতেছি বিকজ আপনাদের প্রশ্ন, এই জন্য উত্তর দিচ্ছি। নাহলে আমার ইউটিউব, ফেসবুকে
শফিউল্লাহ প্রধান ইউটিউব ফেসবুকে আমি কথা বলি না, কথা বলে রুগীরা, আমাদের যারা চিকিৎসা নিয়ে ভালো হয়ে গেছে। আপনার মতো এরকম হাজার হাজার রুগী এই ডিপিআরসি থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গিয়েছে। আপনি ঘাড় ব্যথার আমার ভিডিওগুলো দেখবেন, লিখবেন ঘাড় ব্যথা এমডি শফিউল্লাহ প্রধান, বা ঘাড় ব্যথা ডক্টর শফিউল্লাহ প্রধান, বা নেক পেইন ডক্টর শফিউল্লাহ প্রধান, সার্চ দিলে চলে আসবে হাজারো রুগীর ভিডিও, নিয়ম কানুন, আর্গোনমিক্স, মোবাইল ফোনের ব্যবহার, এগুলো একটু শিখবেন। কী কী শিখতে হবে? শোয়াটা ঠিকমতো আছে কিনা, কাজ ঠিকমতো করতেছেন কিনা, মোবাইল ফোনের ব্যবহারটা কেমন হবে, এখন চিকিৎসা কী, এই কয়েকটা জিনিস করলে আপনি আজীবন ভালো থাকবেন। এমডি মনিরুল হক আপনি লিখেছেন আমার মায়ের বয়স 50 থেকে 60, বাত ব্যথা, হাত পা ফুলে যায়, বাম পা ভাঁজ করতে পারে না, হাত পা ফুলে যায় এবং বাম পা ভাঁজ করতে পারে না। এই হচ্ছে আপনার মার যে সমস্যা, এটা এই বয়সে মহিলাদের একটা কমন সমস্যা, এবং হাজার হাজার রুগী আমাদের এখানে চিকিৎসা নিয়েছে এই জাতীয় রুগীর। ফুলে যাওয়া লটস অফ কজ আছে, ওনার কি উচ্চ রক্তচাপ আছে কিনা, প্রেশার ওষুধ খায় কিনা, বা এনাদের কোনো ডিজিজ আছে কিনা, এগুলো আমাদের দেখতে হবে, কোনো বাত রোগ আছে কিনা, ব্লাড টেস্ট, এগুলো আমাদের দেখতে হবে। তো আপনি দেরি না করে আপনার মাকে একজন আমার মতো চিকিৎসককে দেখান, দেখিয়ে আগে রোগ নির্ণয় করবেন। যেখানে সেখানে ঘি থেরাপি দেওয়া, এগুলাই অপচিকিৎসা থেকে বেরো আসতে হবে। যেখানে সেখানে গিয়ে থেরাপি দেওয়া যাবে না, আগে রোগ নির্ণয় করতে হবে। সঠিক প্রপার যদি রোগ নির্ণয় হয় তাহলে কি করলে ভালো হবে, সেটা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে করতে হবে, যেটা আমরা ডিপিআরসিতে করি আলহামদুলিল্লাহ। চন্দ্র কিরণ দাস এই আইডি থেকে আপনি লিখছেন রিপন দাস, আপনার নাম, বয়স 26, পেশা ছাত্র, সমস্যা হয়েছে এক্সিয়াল স্পন্ডল আর্থোপ্যাথি, টোফাসিট এক্সার চলে 1 বছর ধরে, মাঝে মাঝে কটন 20 আর টোরি 120 খাই, কিন্তু ব্যথা কন্ট্রোল হচ্ছে না, এখন কি করতে পারি? কন্ট্রোল তো আপনি রাখেন না, আপনি আনকন্ট্রোল করে ফেলছেন। আপনি যে স্টেরয়েড খাচ্ছেন, কটন মাঝে মাঝে খান, এটা আপনি কোন ডাক্তার দিয়েছে? কোনো ডাক্তার দেওয়ার কথা না, যে কোনো ফিজিশিয়ান এটা দেওয়ার কথা না। ওনার একটা টাইম দিয়ে দিবে, লেখা আছে, প্রেসক্রিপশন ফলো করেন। নিজের জটিল বানাইছেন, নিজে ডাক্তারি করলে তো প্রবলেম হবে। আপনি দ্রুত সিরিয়াল দিয়ে এসে দেখিয়ে যাবেন, সব ঠিক করে দিতে হবে। না হলে আপনি যে ডাক্তার এই ওষুধগুলো দিয়েছে, ওই ডাক্তারের সাথে দ্রুত দেরি না করে গিয়ে দেখাবেন। আমার কথা বলবেন যে শফিউল্লাহ প্রধান বলছে তাড়াতাড়ি আপনাকে দেখাতে, তাড়াতাড়ি গিয়ে দেখাবেন। এভাবে উল্টাপাল্টা ওষুধ খেয়ে জীবন শেষ করবেন না। এগুলো কিছু ওষুধ, স্পন্ডাল আর্থোপ্যাথির সাথে কিছু ওষুধ প্লাস অ্যাডভান্স রিহ্যাব, যেটা ডিপিআরসিতে করে বাংলাদেশে, এই জাতীয় চিকিৎসা করতে হবে। সাঁতার কাটতে হবে, হাঁটতে হবে, রোদ লাগাতে হবে, কুসুম গরম পানিতে গোসল করতে হবে, পর্যাপ্ত পানি খেতে হবে, হালকা লাইট এক্সারসাইজ করতে হবে, সাইক্লিং করতে হবে, কিন্তু লাভ ঝাপ বোঝা ক্যারি করে এগুলো করা যাবে না। মোহাম্মদ শাহিদ আপনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। স্যার আমার কোমর ব্যথা 1 মাস আগে ছিল, ডাক্তার দেখেছি, ওষুধ খেয়েও কমেনি, এগুলো দেওয়া হয়েছিল, ন্যাপ্রোক্সেন ওষুধ, ব্যাকলোফেন, আর ব্যথা এখন সাংঘাতিক ইন্নালিল্লাহ। এখন ব্যথা ডান পায়ে, পুরো পায়ে ব্যথা আসে, হাঁটা যায় না, কোনো সময় খুব বেশি ব্যথা হয়, যখন ব্যথা হয় তখন হাঁটতে পারি না, ডান পা একেবারে লাগে, কষ্টকর হয় যখন ব্যথা হয়, বয়স 20, ওজন 58 কেজি। আপনার এটা দ্রুত চিকিৎসককে দেখাতে হবে, বিশেষজ্ঞ চিকিৎসক। এসব ওষুধ দীর্ঘমেয়াদী খাওয়া যায় না, খাওয়া উচিত না। কিডনি টেস্ট করে দেখতে হবে, ওই অনুযায়ী প্রপার ট্রিটমেন্ট করতে হবে। আর যেহেতু আপনার কোমর ব্যথা, লিখবেন ব্যাক পেইন ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান, বা কোমর ব্যথা ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান, গুগলে সার্চ দিবেন, হাজারো ভিডিও আমার চলে আসছে, দেখবেন কীভাবে রুগীরা ভালো হলো। একটু ভিডিওগুলি স্টাডি করেন। কিছু পাইতে হলে, কিছু অর্জন করতে হলে কিছু সময় ব্যয় করতে হবে, টাইম একটু সময় ব্যয় করতে হবে। এখন সব যদি নিজে মতোই ঘরে গিয়ে আপনাকে কেউ দিয়ে আসবে না, নিজেরটা নিজে আদায় করে নিতে হবে। এই জন্য পড়ালেখা করতে হবে, স্টাডি করতে হবে। আল্লাহ পাকের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে শুরুতেই ফেরেশতা জিবরাইল সালামের মাধ্যমে, জি জানো প্রভুর নামে শিখো, একরা মানে শিখা, জানা জ্ঞান অর্জন করা আল্লাহর নামে। সে জ্ঞান, যে জ্ঞান আপনার দরকার, এই যে আপনার এই জ্ঞান দরকার। কোমর ব্যথার জ্ঞানগুলা আমার ইউটিউবে দেখবেন, বিদেশি বহু বড় বড় রিনাউন্ড ডাক্তারদের ভিডিও আছে এখন আলহামদুলিল্লাহ। আবার ভুয়া ভিডিওর পাল্লায় পড়বেন না, দেখবেন এই ডাক্তার আদৌ আছে কিনা। মানে অনেকে আছে ডাক্তারের এআই দিয়ে বানায় নাম, ডাক্তার নাই, জীবিতই নাই, কেউ চিনিই না, জানেই না, কোনো চেম্বার নাই। সেগুলো দেখা হারবাল খাইতেছে, এই খাইতেছে, সেই খাইতেছে, ওই খাইতেছে, আগডুম পাগডুম খাইয়া জীবন শেষ। এটি করা যাবে না। এই ডাক্তার আদৌ অস্তিত্ব পৃথিবীতে আছে কিনা সেটা খোঁজ নিয়ে সেই ডাক্তারের পরামর্শ নেবেন। আন্ডারস্ট্যান্ড? জীবন আহমেদ লিখছেন আমার নাম রুবেল মিয়া, আইডি জীবন আহমেদ, নাম রুবেল মিয়া, অসুবিধা নেই। জেলা হবিগঞ্জ জেলার সব রুগী, ব্যথা বেদনা, প্যারালাইসিস, স্ট্রোক, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, পিএলআইডি, আর্থ্রাইটিস, হিপ জয়েন্ট, এবিএন, এনি প্রবলেম, দেখবেন ইউটিউবে, ফেসবুকে, আমার ফেসবুকে সার্চ দিবেন, হবিগঞ্জ জেলার রুগী দিয়ে ভরা, কয়েক শত রুগী পাই যাবেন। সব রুগীর তো ভিডিও আমাদের সময় নাই নেয়ার। তো আমার আপনি লিখছেন আমার কোমর
এর বাম পাশে পিছনে মানি ব্যাগ রাখার জায়গা ব্যথা করে, এমআরআই করেছি, L5 S1 সমস্যা, এখন আমি করণীয় কি? হ্যাঁ, আপনি ছবি দিয়েছেন, আপনার করণীয় হচ্ছে অ্যাডভান্স রিহ্যাব করা। এটা অপারেশন ছাড়া ভালো হবে আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আপনাকে 20-25 দিন হসপিটালে থাকতে হবে, কমপ্লিট বেড রেস্ট। একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে রিহ্যাব করতে হবে। উল্টাপাল্টা থেরাপি দিয়ে কোনো লাভ নাই, সব ক্ষেত্রে থেরাপি কাজ করে না। বুঝে শুনে আপনাকে টিম অ্যাপ্রোচ মানে মাল্টিপল চিকিৎসক, একসাথে অনেকগুলো চিকিৎসকের সমন্বয় চিকিৎসা করা, সেটার নাম হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ। সেইটা হচ্ছে প্রপার ট্রিটমেন্ট। ওয়ার্ল্ড এখন এইভাবেই চলে, একটা যুদ্ধক্ষেত্রে এইভাবেই চলে। এক বাহিনী দিয়ে যুদ্ধ হয় না, তাহলে এতগুলো বাহিনী হইতো না। সেনাবাহিনী, বিমান বাহিনী, আর্মি, র্যাব, কত কিছু, ঠিক না? এত বাহিনীর দরকার কি? কোস্টগার্ডের দরকার কি? নেভির দরকার কি? প্রত্যেকটা ডিসিপ্লিনের যুদ্ধের ক্ষেত্রে আলাদা আলাদা ভূমিকা আছে, বুঝতে পারছেন? চিকিৎসাটাও সেম, শুধু থেরাপির পিছনে ধরে লাভ নাই। এটা টিম অ্যাপ্রোচের মাধ্যমে আমরা ডিপিএসসি সেটা করি। আমাদের নিউরো সার্জারি আছে, নিউরোলজিস্ট আছে, মেডিসিন আছে, কার্ডিওলজিস্ট আছে, রিহ্যাব বিশেষজ্ঞ আমি নিজে। এখানে মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, নার্স আছে, ফিজিশিয়ান আছে, অ্যানাদার টেকনোলজিস্ট আছে, সবাই মিলে, ল্যাব টেকনোলজিস্ট, প্যাথোলজিস্ট, সবাই মিলে আমরা রুগীগুলোকে ডায়াগনোসিস করি, ট্রিটমেন্ট প্ল্যান করি, এভাবে চিকিৎসা দিই, তাহলে ভালো হবে। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা আমার ইউটিউব, ফেসবুকে নিয়মিত প্রচুর কমেন্ট দিয়েছেন, অনেক প্রশ্ন জানতে চেয়েছেন, সবার প্রশ্নের উত্তর নেওয়া সম্ভব না। অনেকের প্রশ্ন একই রকম হয়েছে, মনে করেন 10 জনের প্রশ্ন একই রকম প্রশ্ন, সেজন্য ওই উত্তর পেয়ে যাবেন ওখানে ইনশাআল্লাহ। পর্ব 36-এ আমি আবার প্রশ্ন আহ্বান করব, সেখানে আপনারা লিখবেন এবং ভিডিওগুলো আপনারা লাইক দিয়ে রাখবেন বা কমেন্ট দিয়ে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন, দেখবেন অটোমেটিক পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে রমজানের শুভেচ্ছা, সবাই যেন রমজান মাসে সুস্থ হয়ে যেতে পারেন সেটা দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।